প্রমাণ সহ মোনালিসাকে পুলিশের হাতে তুলে দিল বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস বলতে থাকে আসলে যে চুরিটা করেছিল সে খুব বোকা। যদি বোকাই না হতো এত কষ্ট করে গয়নাগুলো চুরি করলো, আবার আবার কষ্ট করে গয়নাগুলো ফেরত দিয়ে গেল। কিন্তু কিন্তু একটা কথা কি জানেন, উনি কি ওই চোর কিন্তু এমনি এমনি গয়নাটা ফেরত দেয়নি। চোর চেয়েছিল আমাকে সবার সামনে চোর প্রমাণিত করতে, কিন্তু সে পারেনি। কারণ কারণ সবাই জানে যে কম্পাস ভৌমিক কখনো চুরি করতে পারে না। এরপরে দেখা যায় যে কম্পাস আরো রকম কথা বলতে থাকে। এটা দেখে মোনালিসা বলতে থাকে, তুই এভাবে কেন বলছিস কম্পাস? এরকম বলা তো ঠিক নয়। চোরের হয়তোবা তোর জন্য মায়া হয়েছে, তার কারণে গয়নাগুলো রেখে গেছে। তাই বলে কি সে বোকা? তখন এ কথা শুনে দেখা যায় ঋতুজা বলতে থাকে, সত্যি তুমি তুমি এইসব কিছুতে এতটা নাক গলাচ্ছ কেন মোনালিসা? এসব চোরের পেছনে কি তুমি জড়িত আছো? তখনই কম্পাস বলতে থাকে, না না মা, তুমি ভুল ভাবছো। মোনা ম্যাডাম তো কখনো কখনো এসব করতেই পারে না। মোনা ম্যাডাম তো অনেক ভালো, তাই না? মোনা ম্যাডাম এসবে কখনো কখনো যাবে না। তখন অখিলেশ মনে মনে বলতে থাকে, মোনালিসার মোনালিসার কথা শুনে বোঝা যাচ্ছে যে সবকিছুর পেছনে মোনালিসাই আছে। মোনালিসাই গয়নাগুলো সরিয়েছিল, এখন সুযোগ বুঝে আবার এখানে রেখে গেছে কম্পাসকে ফাঁসানোর জন্য। কিন্তু কম্পাস তো সোজাসাপটা মেয়ে নয়। ও কি করে নিজেকে এত বড় একটা অপবাদের নিচে রেখে দেবে? কিছুতেই ও রাখবে না। তাই তো সবটা প্রমাণ করে দিচ্ছে। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, যখন যখন চোরটা এসেছিল তখন তো আমাকে সবটা দেখতে হবে, তাই না? বাবা, তুমি কি জানো আমাদের পাশের যে ক্লাব ঘরটা, ওখানে কিন্তু সিসিটিভি ফুটেজ ক্যামেরা লাগানো আছে। আমি পুলিশের সাহায্যে সেখানকার সিসিটিভি ফুটেজ কালেক্ট করব। তবে তো দেখা যাবে যে কোন চোর এসেছিল, কোন চোর ডেলিভারি বয় সেজে এসেছিল, ডেলিভারি বয়ই এসেছিল নাকি নাকি ছদ্মবেশে এসেছিল, কে বা কারা এসেছিল, সবটাই তো জানা যাবে, তাই না? তখন এ কথা শুনে দেখা যায় ভয় পেতে থাকে মোনালিসা। তখন কম্পাস মুচকি মুচকি হাসতে থাকে। এরপরে সবাই হাসতে থাকে আর মনে মনে বলতে থাকে, মোনালিসার মুখের ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে যে সবকিছুর পেছনে মোনালিসা আছে। এইসব কর্মকাণ্ড মোনালিসা ছাড়া আর কারোর হতেই পারে না। এরপরে দেখা যায় অভিজিৎ বলতে থাকে, কম্পাস মা, এসব কি বলছিস এসব? এটা এত বড় একটা জঘন্য কাজ কে করলো সেটা অবশ্যই খুঁজে বের করা দরকার। তখনই কম্পাস বলতে থাকে, হ্যাঁ অবশ্যই আমি খুঁজে বের করব। আমাকে ফাঁসাতে চাও তো ফাঁসানোর শিক্ষা দেব আমি। আমাকে ফাঁসানো এতটাও সহজ নয়। ব্যাপারটা যদি শুধু আমার হতো আমি তাও মেনে নিতাম। আমার বাবা মাকে চোর প্রমাণিত করা, এটা আমি কিছুতেই বরখাস্ত করব না। এরপরে শ্রেষ্ঠা বলতে থাকে, একদম ঠিক বলেছিস কম্পাস, তুই একদম ছাড়বি না। তুই পুলিশ ডাক, এখানে তদন্ত হবে। ওখানকার সিসিটিভি ফুটেজ দেখলেই বোঝা যাবে যে আসল কালপ্রিট কে। ওখানে হয়তো বা সিসিটিভিতে কিছু না পাওয়া যাক, একটু তো ভঙ্গিমা পাওয়াই যাবে, যায় না? যেটার ভিত্তিতে তুই যে চোর তাকে খুঁজে বের করতে পারবি। তখন এ কথা শুনে কম্পাস বলতে থাকে, একদম ঠিক বলেছো কাকিমা, আমি এক্ষুনি পুলিশকে ইনফর্ম করছি। তখনই কিঞ্জল বলতে থাকে, পুলিশ তো আমাদের চুরির ব্যাপারে সবটাই জানে, ওনারা তো তদন্ত করছে। এখন যদি আমরা ফোন করে এসব কিছু বলি ওদের একটু সাহায্য হবে। হ্যাঁ কম্পাস, ফোনটা করে দাও। আর রুদ্র, তুমি তো পুলিশকে ইনফর্ম করেছিলে, তাই না? তাই তুমি ফোনটা করো, বলো যে গয়নাগুলো পাওয়া গেছে আর সেই গয়নাগুলো কাকতালীয় ভাবে এভাবে রাখা হয়েছে, তাই আপনারা এসে একটু একটু তদন্ত করুন। এ কথা শুনে মোনালিসা ভয় পেয়ে যায় আর বলতে থাকে, বুঝতে পারছি না পুলিশ ডাকার কি আছে? পুলিশ ডেকে কি করবে তোমরা? গয়নাগুলো তো তোমরা পেয়ে গেছো, তবে পুলিশের কি প্রয়োজন? পুলিশকে ডেকো না। পুলিশ ডেকে এত সুন্দর একটা মুহূর্ত নষ্ট করাটা কি ঠিক হবে বলো? এরপরে দেখা যায় সকালবেলায় দেখা যায় যে কম্পাস ও বিহান দুজনেই কলেজে চলে এসেছে। তখন দেখা যায় কম্পাস বিহানকে বলতে থাকে, বিহান স্যার, আজকে তো বোর্ড মিটিং আছে, তাই না? তখনই বিহান বলতে থাকে, হ্যাঁ আমি মিটিং এ অ্যাটেন্ড করছি। আমি কিন্তু এত তাড়াতাড়ি মিটিং শেষ করে আসতে পারবো না, তাই তোমাকে বলছি একদম একদম বাড়াবাড়ি করবে না। ক্লাসগুলো সময় মতো ঠিকঠাক ভাবে সম্পূর্ণ ক্লাস করবে, কোনো ক্লাসও যেন মিস না যায়। অনেকদিন থেকে কিন্তু ক্লাস করা হয় না। ক্লাস না করে পড়াশোনাটায় অনেক পিছিয়ে গেছো, সামনে কিন্তু পরীক্ষা আছে, এই কথাটা যেন মাথায় থাকে। তখনই দেখা যায় মোনালিসা তার বন্ধুদের নিয়ে গল্প করছে। ঠিক তখনই মোনালিসার বন্ধু বলতে থাকে, এই মোনা, ওই দেখ তোর বিহান, যাবি নাকি তোর বিহানকে হাই হ্যালো বলতে? তখন মোনালিসা বলতে থাকে, হ্যাঁ যাবো তো অবশ্যই, কিন্তু কিন্তু এখন নয়, সময় হলে। এবার এবার দেখবি মোনালিসার খেলা, মোনালিসা কিভাবে খেলাটা ঘুরিয়ে দেয়
সেটা এবার তোরা দেখবি। এরপরে দেখা যায় মোনালিসার বান্ধবী বলতে থাকে, কি বলতে চাইছিস মোনা, সত্যি করে বলতো, তুই তুই কি মিন করতে চাইছিস? তখন এই কথা শুনে মোনালিসা বলতে থাকে, শুধু দেখতেই থাক না কি হয়। এদিকে দেখা যায় বিহান কম্পাসকে বলতে থাকে, কম্পাস তুমি কিন্তু একদম সবকিছু সাবধানে করবে। আমার বিশ্বাস যে তোমাকে আবার বিপদে ফেলার চেষ্টা করা হবে। বারবার তোমাকে বিপদে ফেলার চেষ্টা করছে ওরা, তুমি কি বুঝতে পারছো না? তারপরেও কেন নিজেকে সেফটি রাখছো না? তখনই কম্পাস বলতে থাকে, চিন্তা করবেন না, আমি সবটা ঠিকঠাক করে নিব। এরপরে দেখা যায় তখনই মোনালিসা তার ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে বলতে আসছে। তখন কম্পাস বলতে থাকে, ওই দেখুন আপনার মোনালিসা এক্ষুনি বলবে, বিহান কেমন আছো তুমি, এখনই তো এসে গায়ে ঢলে পড়বে। তখন এ কথা শুনে বিহান বলতে থাকে, চুপ করো তো, সবসময় ইয়ার্কি, সবসময় কিন্তু ইয়ার্কি ভালো লাগে না কম্পাস। এরপরে দেখা যায় মোনালিসা সেখান থেকে যাচ্ছে। তখনই দেখা যায় কম্পাস বলতে থাকে, আচ্ছা বলুন তো, সত্যি করে বলুন তো আপনার কি হয় এইসব কিছুর পেছনে? মোনালিসা কি জড়িত নয়? কোনোভাবে কি মোনালিসা জড়িত থাকতে পারে না? তখনই দেখা যায় মোনালিসা কম্পাস ও বিহানকে দেখেও না দেখার ভান করে সেখান থেকে চলে যায়। এটা দেখে অবাক হয়ে যায় কম্পাস বলতে থাকে, এটা কি করে সম্ভব? এরপরে এরপরে দেখা যায় তখনই কম্পাস বলতে থাকে, সত্যি করে বলুন তো মোনালিসা কি এসবের পিছনে জড়িত আছে? আপনার কি মনে হয়? তখনই দেখা যায় বিহান বলতে থাকে, আমার মনে হয় না মোনালিসা এসবের পেছনে জড়িত আছে, কারণ ও তো কালকে ক্ষমা চাইলো, তাই না? এরপরে ওকে আমরা কি করে অবিশ্বাস করতে পারি বলো? মনে হচ্ছে এবারের ক্ষমা চাওয়াটা ওর সত্যি সত্যি ক্ষমা চেয়েছে। এরপরে দেখা যায় কম্পাস ও বিহান যখনই যাবে ঠিক তখনই ঋতুজা এসে বলতে থাকে, কি ব্যাপার কম্পাস, তোমার তো ক্লাস আছে, তুমি এখানে কি করছো? যাও শিগগিরই ক্লাসে যাও। কতদিন পরে তুমি কলেজে এসেছো, তোমার কোনো ধারণা আছে? এরপরে দেখা যায় কম্পাসকে ধমকে পাঠিয়ে দিলে তখন ঋতুজা বিহানকে বলতে থাকে, বিহান চলো আমাদের মিটিং আছে। ঠিক তখনই পেছন থেকে অরিন বলে ওঠে, যে মা দাঁড়াও, আমিও আজকে বোর্ড মিটিং জয়েন করব। এ কথা শুনে অবাক হয়ে যায় কম্পাস সেখানেই দাঁড়িয়ে যায় আর অবাক হয়ে অরিনের দিকে তাকিয়ে থাকে। এরপরে দেখা যায় অরিন বলতে থাকে, হ্যাঁ আমি যা বলছি একদম ঠিক বলছি। এবার আমিও বোর্ড মিটিংটা অ্যাটেন্ড করব, আমিও বিজনেসে দাঁড়াবো। তখন এ কথা শুনে দেখা যায় ঋতুজা অবাক হয়ে যায়। এদিকে মাহি পৃথাকে খুঁজে না পেয়ে বলতে থাকে, রশ্মিতা তুই মাকে দেখেছিস? মাকে তো সকাল থেকে দেখছি না, মা কোথায় গেল? তখনই একে একে সবাইকে জিজ্ঞেলে কেউ বলতে পারে না। তখনই রশ্মিতা বলতে থাকে, মনে হচ্ছে মা হয়তো বা বাইরে গেছে, কিন্তু মাটাও না কাউকে কিছু না জানিয়ে এভাবে হুটহাট করে চলে যায়। আসলে ভয় করার কথাই তো, তাই না? তখনই মাহি বলতে থাকে, সত্যি আমার আমার খুব ভয় করছে, কখন বেরিয়ে গেল। আসলে আসলে অরিনটা বিয়ে করে এনে এমন একটা অবস্থা তৈরি করেছে না, মা তো কিছুতেই নিজেকে সামলাতে পারছে না, কিছুতেই এসব কিছু মেনে নিতে পারছে না। বাবা তো তাও অন্যভাবে হ্যান্ডেল করার চেষ্টা করছে, তাই না? কিন্তু মা তো কোনোভাবে এটা সমর্থন করতে পারছে না। এরপরে দেখা যায় মোহিনী তেল গরম করে এনে বলতে থাকে, রশ্মিকা তুমি মাকে দেখেছো? মাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। আসলে আমি তেল গরম করে এনেছিলাম, কালকে দেখলাম পায়ে হয়তো বা ব্যথা পেয়েছে, হাঁটতে পারছে না, তাই ভাবলাম যে আমি তো বসে আছি, হাতে কোনো কাজ নেই, তেলটা যদি মায়ের পায়ে মালিশ করে দিই মায়ের ভালো লাগবে। এরপরে দেখা যায় কথা শুনে অবাক হয়ে যায় মাহি ও রশ্মিকা। তখনই মাহি বলতে থাকে, সরি গো, আমার মায়ের জন্য তোমার কিচ্ছু করতে হবে না, আমাদের মায়ের জন্য আমরা নিজেরা সবটা বুঝে নেব, তোমাকে কোনো কিছু বুঝতেও হবে না, করতেও হবে না। তখনই দেখা যায় মোহিনী বলতে থাকে, কেন, আমি কি তোমার মায়ের জন্য কোনো রকম কোনো হেল্প করতে পারি না? তোমার মা কি আমার মা নন? আমি তো ভাবি যে অরিনের মা তো আমারও মা, তাই না? তখনই মাহি বলতে থাকে, না, আমার মা আমাদের তিনজনেরই মা, তোমার মা হতেই পারে না, মা কখনো তোমাকে মেনে নেবে না। এরপরে রশ্মিকা বলতে থাকে, তুমি কি চাইছো বলো, আমাদের সংসারটা কেন এভাবে জ্বালিয়ে দিচ্ছ? তুমি তুমি কি লাভ পাচ্ছ বলতে পারো? তখন এই কথা শুনে মোহিনী বলতে থাকে, আমি তো তোমাদের মাকে মা ডাকার লাভ পেয়েছি, এছাড়া তার কিছুই পাইনি। এরপরে দেখা যায় মোহিনী বলতে থাকে, আসলে অরিনটাও বেরিয়ে গেল, কেউ তো বাড়িতে নেই, তাই ভাবলাম যে তেলটা গরম করে মায়ের পায়ে মালিশ করে দিই। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় মাহি বলতে থাকে, অরিন বেরিয়ে গেল মানে কোথায় গেছে? তখনই মোহিনী বলতে থাকে, আসলে ও তো বললো যে ও নাকি আজ থেকে বিজনেস জয়েন করবে, তাই তো
তাই তো কি মিটিং আছে, তাই ও মিটিং এ অ্যাটেন্ড করতে চলে গেছে। তখন এ কথা শুনে অবাক হয়ে যায় মাহি ও রশ্মিকা। রশ্মিকা বলতে থাকে, এটা কি করে সম্ভব? তুমি কি, তো ও কি জানে না যে এভাবে এভাবে হুটহাট করে মিটিং এ বসা যায় না? আগে থেকে একটা নোটিশ পাঠাতে হয়, ওনারা যদি অ্যাকসেপ্ট করেন তবে ও বোর্ড মিটিং এ জয়েন করতে পারবে, এছাড়া নয়। তবে ওখানে ওই সরাসরি চলে গিয়ে কি মিন করতে চাইছে? এরপরে দেখা যায় এদিকে দেখা যায় পৃথা একটি গুরু বাবার আশ্রমে এসেছে। সেখানে এসে নিজেকে ভয় পেতে থাকে আর মনে মনে বলতে থাকে, এখানে আসাটা কি আমার আমার ঠিক হলো? এরপরে দেখা যায় ভিতরে প্রবেশ করলে তখনই গুরুদেবের একজন শিষ্য এসে পৃথাকে বলতে থাকে, আপনি এসেছেন, আপনার কি এখন আসার সময় ছিল? তখনই দেখা যায় পৃথা বলতে থাকে, হ্যাঁ, আমাকে তো এক্ষুনি আসতে বলেছিলেন, তাই তো আমি এক্ষুনি এলাম। তখন এই কথা শুনে দেখা যায় মেয়েটি বলতে থাকে, ঠিক আছে, আপনি একটু বসুন। আসলে আসলে গুরুদেব একটু ভেতরে বসেছে, তো ওখানে ওখানে গুরুদেব একটু চর্চা করছে, তাই চিন্তা করবেন না, একটু পরে চলে আসবে, একটু বসে এখানে অপেক্ষা করুন। তখনই পৃথা বসে থাকে আর বলতে থাকে, আমি কি এখানে এসে ঠিক করলাম? বাড়িতে তো কাউকেই বলে আসিনি, যদি কোনোভাবে কোনো বিপদে পড়ে যাই সেটা কি কোনোভাবে আমি সমাধান করতে পারবো? ঠিক তখনই গুরুদেব ভেতরে আসে। গুরুদেব এসে বসে পৃথার উপরে নজর পড়ে যায় আর বলতে থাকে, মা, তুই এসেছিস, আমি তোকে তো এই সময়ই আসতে বলেছিলাম, আর তুই ঠিক সময়ে এসেছিস। সত্যি তোর কোনো তুলনা নেই। তুই নিজের প্রতি অনেক অনেক লয়াল। তুই কাজের জন্য অনেক অনেক প্রস্তুতি নিয়েছিস, তাই না? তার মুখটা এতটা বিষণ্ণ কেন? ছেলের জন্য তো? তখন এই কথা শুনে অবাক হয়ে যায় পৃথা মনে মনে বলতে থাকে, উনি উনি কি করে জানলেন যে আমি আমার ছেলের জন্য এতটা এতটা বিষণ্ণ হয়ে আছি? এরপরে দেখা যায় পৃথা বলতে থাকে, বাবা, আপনি কি করে জানলেন যে আমি আমার ছেলের জন্য এখানে এসেছি? তখনই গুরুদেব বলতে থাকে, হ্যাঁ, জানি, আমি সবটাই জানি। তোর ছেলেকে তো তুই বশ করতে চাস, তাই না? তখন এই কথা শুনে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ বাবা, আমি চাই। আমি কখনো এসবে বিশ্বাস করতাম না, কিন্তু কিন্তু এখন করছি, কারণ আমার ছেলেটা আমার আমার মতো একটি বয়সী একটি মহিলাকে বিয়ে করে এনেছে, যেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তখন এই কথা শুনে দেখা যায় তখনই গুরুদেব বলতে থাকে, ঠিক আছে, তুই ঠিক জায়গাতেই এসেছিস। আমি সবটার সমাধান করে দেব, চিন্তা করিস না। এদিকে দেখা যায় অরিনের কথা শুনে অবাক হয়ে যায় কম্পাস। তখনই ঋতুজা বলতে থাকে, শোনো অরিন, তুমি খুব ভালো করে জানো যে এভাবে হুটহাট করে বিজনেস জয়েন করা যায় না। তোমাকে আমি হুটহাট করে বোর্ড মিটিং এ নিয়ে যেতে পারি না। এটার জন্য আগে থেকে হাম্বল সাবমিশন জানাতে হয়। তারপরে যখন ওনারা অ্যাকসেপ্ট করেন, ওনারা তোমাকে নোটিফিকেশন পাঠাবে, তখনই তুমি এই বোর্ড মিটিং এ জয়েন করতে পারবে। তাছাড়া নয়, কারণ এটা তো শুধুমাত্র আমাদের জন্য নয়, এখানে অনেক অনেক মানুষরা ইনভেস্ট করেছে, তাদের সহ এখানে একটি মিটিং হয়। সেই মিটিং এ আমি কোনো ওরা অযোগ্য মানুষের হাতে কোনো রকম কোনো দায়িত্ব দিতে চান না, তাই আমি তোমাকে এখন কোনোভাবে এখানে বসাতে পারছি না। তখনই বিহান বলতে থাকে, অরেন, তুই এসব কি বলছিস? তুই তো দেখছি ওই মেয়েটাকে বিয়ে করার পর থেকে একদম ভুলে যাচ্ছিস সবকিছু। তখনই এই কথা শুনে দেখা যায় অরিন বলতে থাকে, কেন ভুলে যাব? আমি কিচ্ছু ভুলছি না, কিন্তু কিন্তু এটাও তো ঠিক, তাই না? আমি তো বিয়ে করেছি, এখন তো আমার বিয়ে হয়েছে, আমার ওয়াইফ কে দেখাশোনা সবকিছুই তো আমাকেই করতে হবে, তাই না? তখন এই কথা শুনে দেখা যায় কম্পাস হাসতে থাকে আর বলতে থাকে, সত্যি অরিন, তুমি তো দেখছি খুব খুব ভালো দান দিতে পারো। এরকম করে সুযোগ বুঝে কোম্পানিতে বসতে চাইছো, মনে হচ্ছে যে সবকিছু শুধুমাত্র বিহান স্যারই ভোগ করছেন, বিহান স্যারের কাছেই আছে, তাই না? তখন এই কথা শুনে রশ্মিকা বলতে থাকে, তুমি আমার কথার ভুল মানে বের করছো। তুমি একদম এসব বাজে বাজে কথা বলবে না। এই সব কিছু আড়াল থেকে শুনছে মোনালিসা আড়াল থেকে শুনছে আর মনে মনে বলছে, যতই চেষ্টা করো না কম্পাস, তুমি কোনোভাবেই ওখান থেকে বেরোতে পারবে না, তোমাকে ওখান থেকে কোনোভাবেই বের করতে পারবে না। এরপরে দেখা যায় তখনই ঋতুজা বিহানকে বলতে থাকে, বিহান, একটু শান্ত হও বাবা, একটু শান্ত হও। ওকে বলতে দাও, ও যা বলতে চায় ওকে বলতে দাও। এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, শোনো বাবা, তোমাকে একটা আমি সাধারণ পার্সোনালি একটা জ্ঞান দিচ্ছি, একটা কথা মাথায় রাখবে, কখনো কখনো জোর করে কোনো কিছুই পাওয়া যায় না, কোনো কিছুই না। তুমি যে ভুল পথটা বেছে নিয়েছো, সেই পথটা তোমাকে ছাড়তে হবে। সেই পথটা তোমার জন্য নয়, সেই পথটা
তোমাকে তোমাকে লোভ দেখিয়ে গড়িয়ে তোলা হয়েছে, তুমি বুঝতে পারছো না? পথটা থেকে তোমাকে অবশ্যই সরে আসতে হবে, ওটা একটা খারাপ রাস্তা। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, সত্যি অরিন, এখনো সময় আছে, বোঝার চেষ্টা করো, নিজেকে নিজেকে বোঝো, এখনো এখনো অনেকটাই অনেকটাই সময় আছে।